পাঠ করছি অনুভবে তুমি, লেখনীতে লিজা মনি, পর্ব সংখ্যা 3। দেখতে দেখতে 1 সপ্তাহ চলে গেল। এর মাঝে ইয়ানা আর আহানের সম্পর্ক একটা চেনা জানার জায়গা নিল। সাথে আয়াত, রায়ান, অরোরা, আকাশ, রুহান, সুমাইয়া তারাও একে অপরের সাথে পরিচিত হলো। ওই দিনের পর ইয়ানা আর আহান ওরফে অগ্নির দেওয়া কোনো চিঠি পায়নি। কাল তাদের ভার্সিটির নবীনবরণ অনুষ্ঠান, তাই সবাই ভার্সিটি শেষে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসে। কাল অনেক সাজগোজ করবে, ছেলেরা কালো পাঞ্জাবি আর মেয়েরা কালো শাড়ি। ইয়ানা সকালে কিভাবে সাজলে ভালো লাগবে এসব ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। কারণ কাল অনুষ্ঠানের ফলে ভার্সিটিতে অনেক কাজ করতে হয়েছে। বিছানা গায়ে দিতে তলিয়ে যায় ঘুমের রাজ্যে। মধ্যরাতে মনে হলো ঘুমের মধ্যে কেউ গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ইয়ানা ঘুমের মধ্যে খুব ভালোভাবে অনুভব করতে পারছে, কিন্তু শরীর ক্লান্ত থাকায় চোখ মেলে তাকাতে পারছে না। ও ঘুমের মধ্যে বুঝতে পারছে পুরো মুখে কেউ গভীরভাবে স্পর্শ করছে। আবার হঠাৎ ইয়ানার দম বন্ধ হয়ে যাচ্ছে, যেন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। অনেক কষ্টে ইয়ানা চোখ খুলে তাকায়। দ্রুত রুমের লাইট অন করলো, কিন্তু না, কোথাও কেউ নেই। তাহলে কি আমি ভুল বুঝলাম? কিন্তু আমার স্পষ্ট মনে আছে যে কেউ ছিল। হয়তো আমার মনের ভুল, কোনো স্বপ্ন দেখেছিলাম। হঠাৎ জানালার দিকে তাকাতেই সে দেখতে পাইল বেলকনির জানালা খোলা। কিন্তু আমার যতটুকু মনে আছে আমি তো দরজা লাগিয়েই ঘুমিয়েছিলাম। তাহলে দরজা খুলল কে? তার মানে কি কেউ এসেছিল? কিন্তু কে? ইয়ানা যখন আবারও ঘুমাতে যাবে তখন দেখতে পাই ওই দিনকার মতো আরও একটা চিঠি। সে ভয়ে ভয়ে চিঠিখানা হাতে নিল। চিঠিটাতে লেখা ছিল, আমার অনুভবের রানী, আমার হৃদয়ের হরিণী, আমার ইনু সোনা, খুব মনোযোগ দিয়ে একটি কথা শোনো। আমি জানি কাল তোমাদের ভার্সিটির নবীনবরণ। তুমি অনুষ্ঠানে শাড়ি পরার প্ল্যান করছো, কিন্তু তুমি কোনো শাড়ি পরবে না, আর না করবে কোনো সাজগোজ। সবসময় ভার্সিটিতে যেভাবে যাও ঠিক সেভাবেই যাবে, কারণ তোমার এই ঝলসে যাওয়া রূপ একমাত্র আমিই দেখব, অন্য কেউ নয়। যা বলছি ঠিক তাই করবে, একদম আমার কথার অবাধ্য হবে না। আর এই সব কথা কাউকে বলবে না। যদি বলো তাহলে তোমার ফ্যামিলি। শোনো মেয়ে, অবাধ্যতা একদম আমার পছন্দ নয়। আমি চাই না আমার ভয়ঙ্কর রূপ তোমাকে সামনে আনতে। তাই যা বলছি ঠিক তাই করবে। যদি আমার কথার অমান্য করো, আই সোয়ার আমি কি করবো আমি নিজেও জানি না। ইয়ানা চিঠি ভালো করে উল্টে পাল্টে দেখছিল আর কিছু লেখা আছে কিনা, কিন্তু না, আর কোনো লেখা নেই। ইয়ানা এবার কিছুটা মুখ ভেঙচি দিয়ে বললে, কে রে তুই? তোর কথা শুনবো, বয়ে গেছে তোর কথা শুনতে। একে তো আমাকে প্রতিদিন এরকম চিঠি দিয়ে নাস্তানাবুদ করছিস, তার উপর আবার আমাকে ঠান্ডা মাথার হুমকি দেই। একবার শুধু তো পরিচয়টা জানি। যদি তোকে না কেরানি চুবানি না খাইয়েছি তাহলে আমার নামও ইয়ানা বিনতে আসাদ নয়। এ বললে সে আবারও ঘুমের রাজ্যে তলিয়ে যায়। সকালে কারোর ফোনে ইয়ানার ঘুম ভাঙে। সে তাদের বন্ধুদের অনেকগুলো ফোন। সে তাড়াতাড়ি করে একটা শাড়ি পরে সুন্দর করে সাজগোজ করে নেয়। আচ্ছা, আমি যে সেজেছি ছেলেটা কি যদি কিছু করে? আবার ভাবে, কি আর করবে, হয়তো রাস্তার কোনো বখাটে ছেলে। যদি সামনে কিছু করতে আসে আমিও বুঝিয়ে দিব ইয়ানা কি জিনিস। এসব ভাবতে ভাবতে সে রুনাকে ডাকে, কি রে, রেডি হয়েছিস? আর কতক্ষণ লাগবে? রুয়ানা উপর থেকে সিঁড়ি বেয়ে নামতে নামতে বলে, এই তো আপু এসে গেছি। আসলে রুয়ানাও ইয়ানাদের সাথে নভেম্বরের অনুষ্ঠানে যাচ্ছে। ইয়ানা রুয়ানাকে দেখেই বলল, মাশাআল্লাহ, আমার বোনটাকে তো খুব সুন্দর লাগছে, যেন কারণ নজর না পড়ে। রুয়ানা বের একটু লজ্জা নিয়ে বলে, কি যে বলো না আপু, তোমাকে খুব সুন্দর লাগছে। তারা দুই বোন খুনসুটি করতে করতে মায়ের থেকে বিদায় নিয়ে ভার্সিটি চলে যায়। অনুষ্ঠান শুরু হয়ে যায়। বিশেষ অতিথির জন্য অপেক্ষা করছে সবাই। অরোরা, ইয়ানা, আয়াত, সুমাইয়া আর তাদের সিনিয়র কিছু মেয়ে ফুলের তোড়া হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এবার ইয়ানা রেগে বলে ওঠে, কোন রাজ্যের কোন রাজা আসছে কে জানে? কখন থেকে দাঁড়িয়ে আছি এখানে, বেটার আসার নাম নেই।
ওই সুমো, আর কতক্ষণ দাঁড়াতে হবে? ঠিক তখনই কালো রঙের 3টা গাড়ি এসে থামে। সামনে দুটো গাড়ি থেকে কয়েকজন বডিগার্ড নামে। তারপর লাস্টের গাড়ি থেকে নামে একজন সুদর্শন যুবক, হাতে ব্ল্যাক ওয়াচ, ব্ল্যাক শার্ট, ব্ল্যাক শুজ, ডান হাতে ব্রেসলেট, চুলগুলো জেল দিয়ে সেট করা। আর বোন, সেলটা পিছন থেকে দেখেই তো ক্রাশ খেয়েছি। আল্লাহ, চেহারা না জানি কি সুন্দর। ঠিক তখনই আহান সামনে ফিরে তাকায়। ইয়ানা দেখে মনে হলো, আরে এই ছেলেকে তো সে চিনে। এই ছেলে সেদিন রায়হানের সাথে বিশ্রী ঘটনা ঘটেছিল, সেদিন ওই গোডাউনে ছেলেটার সাথে দেখা হয়েছিল। কিন্তু এই ছেলেটা সবসময় মাস্ক পরা থাকে কেন? ইয়ানার ভাবনার মাঝে শুনতে পাই আয়াত, সুমু, আরু বেবি, আমি যা দেখছি তোরাও কি তাই দেখছিস? ও মাই গড, আমার স্বপ্নের নায়ক অগ্নি চৌধুরী আমাদের ভার্সিটিতে। আমরা তাকে বরণ করব। ইস, আর ভাবতে পারছি না। আরু, আমি তো ভেবেছিলাম কোনো ভুড়িওয়ালা হবে, এখন তো দেখি সবার ক্রাশ বয় অগ্নি চৌধুরী। ইয়ানা, কেউ নেই। তোরা কি তাদের আগে থেকে চিনিস নাকি? আর সুমু, তোকে বলেছিলাম না ওই দিন একটা মাস্ক পরা ছেলে আমাকে সাহায্য করেছিল না? এটাই সেই ছেলেটা। সুমু, কি সত্যি নু? আর তুই ওনাকে চিনিসই না? উনি তো মা। আর বলতে পারল না। তাদের কথোপকথনের মাঝে আহান তাদের সামনে এসে দাঁড়ায়। হানা তখন ইনাকে খেয়াল না করলে এখন খেয়াল করে তাড়াতাড়ি নিজের সানগ্লাসটা পরে নেয়। ইয়ানার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে। দেখে ইয়ানা কালো শাড়ি পরেছে, হাতে রেশমি কাচের ছুরি, প্রত্যেকবারের মতো চোখে গাঢ় কাজল, লম্বা চুলগুলো ছিঁড়ে দেওয়া। তারা তাদের দেখতে থাকুক। আসেন আমরা আহান আর অগ্নির কথা খোলসা করি। আহান আর অগ্নি একই ব্যক্তি, তাদের কাজ ভিন্ন। মাফিয়া জগতে সবাই তাকে অগ্নি নামে চেনে, যার শীত দ্বারাই সবসময় আগুনের লাভা নিঃসৃত হয়। লাভা বলতে অতিরিক্ত রাগকে বোঝানো হয়েছে। আর সাধারণ লোকজন সবাই ব্যবসায়ী আহান। তবে যদি বলা হয় আহান আর অগ্নি এক মুদ্রার এপিঠ-ওপিঠ, তাহলে ভুল হবে। আহানও খুব রাগী। এই যে বলে না, মানুষ যতই রূপ পাল্টাক কিন্তু স্বভাব তো আর পাল্টাতে পারে না। আসলে আহান চায় না সে মাফিয়া জগতে সম্পৃক্ত হওয়ার কারণ তাদের আপনজনের ক্ষতি হোক। আহান এইবার ইয়ানাকে দেখে চোয়াল শক্ত হয়ে আসে। রাগে সে তরতর করে কাঁপতে থাকে। হাতের রগগুলো ফুলে ওঠে, চোখগুলো লাল আকার ধারণ করে। এই মুহূর্তে মনে হচ্ছে ইয়ানাকে শেষ করে দিতে। আহান রাগী দৃষ্টি নিক্ষেপ করে ইয়ানার দিকে তাকিয়ে আছে, তবে চোখে সানগ্লাস থাকায় সেটাকেও লক্ষ্য করে না। অগ্নিকে কিছু সিনিয়র ভাইরা মালা পরিয়ে সম্মানের সাথে স্টেজে নিয়ে যায়। অগ্নি স্টেজে গিয়ে গম্ভীর হয়ে বসে থাকে। ইয়ানা তার কথার অবাধ্য হয়েছে ভাবতে যেন অগ্নির রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। কত বড় কলিজা হলে অগ্নি চৌধুরীর কথা অমান্য করতে পারে? ইয়ানাদের হল্লা পার্টি মিলে এক গ্রুপ ডান্স দিবে। ট্রায়াল রুমে এসে ইয়ানা বেঁকে বসে। ইয়ানা, আমি ডান্স করব না, তোরা কর গিয়ে। সবার সামনে ডান্স করতে কেমন জানি অস্বস্তি হচ্ছে। আজ সব কিছু শেষ পর্যায়ে এসে বলছিস ডান্স করবি না, এটা কেমন কথা ইনু? তোর নাচতে হবে মানে হবে, আর একটাই দিন তো। ইয়ানা, ওকে ঠিক আছে, আমি আমার স্টেপটা করে চলে আসবো। ওকে ঠিক আছে, কিন্তু আমার তো বিশ্বাসই হচ্ছে না অগ্নি চৌধুরী আমাদের ভার্সিটিতে। রান, একজন গ্যাংস্টার মাফিয়ার দিকে তাকে ক্রাশ খাস, তোদের লজ্জা লাগে না? উনি মাফিয়া হলে সবার থেকে আলাদা। উনি অন্য মাফিয়াদের মতো খারাপ না। আকাশ, আরে ওরা বড় লোক বাবার বখাটে ছেলে, সবার সামনে ভালো সাজার মুখোশ পরে থাকে। আর তাছাড়া উনি তো একজন মাফিয়া লিডার, ওনার কাছে কোনো কিছু ভালো প্রত্যাশা করাই বেকার। ইয়ানা, কি উনি একজন মাফিয়া? আয়াত, কেন তুই জানিস না? ওনাকে তো সবাই চিনে, আবার সবাই জমের মতো ভয় পায়। উনি অন্যায়কে কখনো প্রশ্রয় দেয় না। উনি খুব সাংঘাতিক। উনি ওনার শত্রুদের মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর মৃত্যু দেয়। তাই তো সবার ক্রাশ হলেও তিনি
কি হবে, কারো এত সাহস হয়নি তাকে প্রপোজ করার। আমি শুনেছি উনি যদি কাউকে খুন করে তাহলে তার অস্তিত্বের খবরও কেউ পায় না। ইয়ানা মাফিয়া হোক আর যাই হোক, বডি স্টাইল একদম মাশাআল্লাহ। ইয়ানার দিকে সবাই অবাক হয়ে তাকায়, কারণ ইয়ানা এত সহজে কারো প্রশংসা করে না। ইয়ানা কি হলো, এভাবে তাকিয়ে থাকার কি আছে? আমি কি এলিয়েন? রুহান, না তুই এলিয়েন হতে যাবি কেন? তুই তো এলিয়েনের বউ। রুয়ানা, ইয়ানা, রুহান্নার বাচ্চা, কি বললি তুই? আকাশে থাম, তোরা তাড়াতাড়ি রেডি হ। তারা যার যার মতো একটু রিহার্সাল করে স্টেজের ওখানে চলে যায়। গিয়ে দেখে আহান কিছু বক্তব্য পেশ করছে। তারা একটা জায়গায় গিয়ে বসে পড়ে। রুয়ানা, আপু, এই মাফিয়াটা তো সত্যি অনেক স্মার্ট। তার পাশে বসা ছেলেটাও অনেক সুন্দর। কোনটা রেখে কোনটার উপর ক্র্যাশ খায়? ইয়ানা, তা তো বুঝলাম রুই মাছ, কিন্তু এই মাফিয়া এখনো মাস্ক পরা আর সানগ্লাস পরে আছে কেন? কানা নাকি? অরোরা, আরে না, উনি কানা নয়, উনি সবসময় এভাবেই থাকেন। আসলে ওনার চেহারা সচরাচর কেউ দেখেনি, তবে শুনেছি উনি খুবই সুন্দর, একদম মন কেড়ে নেওয়ার মতো চেহারা। আকাশ, বাহ, ওনার ব্যাপারে তো অনেক জানিস দেখছি। আরোরা, আসলে ওনার সকল ইন্টারভিউ আমি দেখেছি তাই। রুহান, আরেক ব্যাটারে তো দেখবি, তোর কাজই তো হলো ছেলেদের দেখে আর কুখাদ্য খাওয়া। রুহান, একদম কুখাদ্য বলবি না। রুহান ভাইয়া, একটা আমাদের জন্মগত অধিকার। তাদের কথার মধ্যে প্রিন্সিপাল স্যার তাদের ডাক দেয়, তারাও স্টেজে চলে যায়। আহান এতক্ষণ মোবাইল স্ক্রল করছিল। ইয়ানার নাম শুনে ইয়ানার দিকে তাকায়, দেখে সে স্টেজে উঠে একটা ছেলের সাথে ফিসফিসে কথা বলছে, যা দেখে ওর চল শক্ত হয়ে রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। কোনো একটা কাজের কথা বলে স্টেজ থেকে নেমে চলে আসে। ইয়ানা তারও নাচ শেষ করে গিয়ে যে যার মতো গিয়ে বসে। রুহান, কি রুই মাছ, নাচ কেমন হলো? রুয়ানা, আমাকে একদম রুই মাছ বলবে না ভাইয়া, তবে তোমাদের নাচ খুব সুন্দর হয়েছে। তাদের কথার মাঝে স্কুলের পিয়ন এসে ইয়ানাকে বলে, ইয়ানা, জাফর স্যার তোমাকে ডাকছে। কেন ভাইয়া? পিয়ন, সেটা আমি কি করে বলবো, তুমি স্যারকে গিয়ে জিজ্ঞেস করো। বলে ইয়ানা চলে যায়। জাফর স্যারের রুমে ঢুকতে যাবে এমন সময় কেউ একজন ইয়ানার হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে একটা রুমে নিয়ে ফেলে। ইয়ানা টাল সামলাতে না পেরে টেবিলের ওপর গিয়ে বাড়ি খায়। সাথে সাথে মাথা ফেটে তরল রক্ত বের হওয়া শুরু করে। ইয়ানা মাথায় হাত দিয়ে উঠতে যাবে এমন সময় আহান ইয়ানার মুখ চেপে ধরে। ইয়ানা ছোটার জন্য ছটফট করছে, কিন্তু সে সামনে থাকা ব্যক্তিটির শক্তির সাথে পেরে উঠছে না। আহান এবার প্রচণ্ডভাবে রেগে যায়। ও ইয়ানার দুহাত দেওয়ালের সাথে চেপে ধরে ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। এই মুহূর্তে আহান রাগে বশবর্তী হয়ে একটা হিংস্র হায়নার চেয়েও কম না। ইয়ানা আগন্তুক ব্যক্তিটির থেকে তার ছোটার জন্য ছটফট শুরু করে। এবার আহান রেগে গিয়ে ইয়ানা ঠোঁটে কামড় বসিয়ে দেয়। ইয়ানা ব্যথায় কুকিয়ে ওঠে, মনে হচ্ছে ঠোঁট থেকে রক্ত বেরোচ্ছে, কিন্তু সামনে থাকা ব্যক্তিটির কোনো হেলদোল নেই। ইয়ানা এবার ব্যথা সহ্য করতে না পেরে চিৎকার দিয়ে ওঠে আর কাঁদতে কাঁদতে বলে, কে আপনি? আমার সাথে এমন করছেন কেন? একটা মেয়েকে তার অনুমতি ছাড়া ছোঁয়ার সাহস কি করে হয় আপনার? ইয়ানার এই কথা যেন রাগে আরো বাড়িয়ে দেয়। সে তার কোমরে গুজে রাখা গানটা মুখের ভেতর ঢুকিয়ে রাগে চিৎকার দিয়ে বলে, চুপ, যদি আর একটাও কথা মুখ থেকে উচ্চারণ করো তাহলে এখানে শেষ করে দেব তোমাকে। ইয়ানা, সাহস কি করে হয় তোর আমার কথার অবাধ্য হওয়ার? বারণ করেছিলাম না শাড়ি পরতে? বল কেন পরেছিস? শাড়ি পরেছিস তো পরেছিস, আবার নাচতেও চলে গেলি। ছেলেদের রূপ দেখাতে খুব ইচ্ছে হয়, তাই না? আহান এবার ইয়ানার মুখে থাকা গানটা আর একটু চেপে ধরে বলে, মেরে দি? কি বলিস? এমনিতে আমার অবাধ্য যারা তাদের আমি বাঁচিয়ে রাখি না, তোকে কেন বাঁচিয়ে রাখবো বলতো? ইয়ানা আবার ভয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। ইয়ানার কান্না শব্দে আহানের কানে আসতে যেন ওর হুঁশ আসে। তাড়াতাড়ি করে নিজের গানটা ইয়ানার মুখ থেকে নামিয়ে নিজের জায়গায় রেখে দেয়।
ইয়ানা যেন এতক্ষণে নিজের প্রাণ ফিরে পেল। আহান এইবার ইয়ানার দুই গালে আলতো করে হাত রেখে বলে, ইনু বেবি প্লিজ কান্না থামাও। কেন আবদ্ধ হও আমার? এরপর থেকে যেন এমন ভুল আর না হয়, কেমন? তবে একটা কথা মনে রেখো, তোমার চাইতে আমার অনুভবে তুমি। এই বললে সামনে থাকা ব্যক্তিটি তাড়াতাড়ি করে রুম ত্যাগ করে। ইয়ানা আহানের কথা শুনে স্তব্ধ হয়ে রইল। কি বলে গেল লোকটা? রানা আপু কোনো সময় প্রিন্সিপালের রুমে গেলে এখন আসছে না কেন? আকাশ হয়তো স্যারের কোনো কাজ করে দিচ্ছে। আয়াত মাথা মোটা। আজকে নবীন বলেন স্যার কোনো কাজ করতে দিবে, যা করার কালই তো করেছি। আর তাহলে এখন আসছে না কেন বলতো? রুহানা ঠিক আছে তোমরা বসো, আমি আপুকে নিয়ে আসছি। রুহান তুই নিয়ে আসবি? তুই প্রিন্সিপালের রুম চিনিস? তোরা বস, আমি নিয়ে আসছি। রুহানা না না ভাই আমি চিনি, তাছাড়া একটু পর তোমার আকাশ ভাইয়ের একটা প্রোগ্রাম আছে, তোমরা বসে থাকো আমি যাচ্ছি। সুমাইয়া ঠিক আছে যা। রুহানা প্রিন্সিপালের রুমে যাচ্ছে, ঠিক তখনই এমন সময় বিকেলে হাঁটার কারণে কারোর সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে, চিৎকার দিয়ে ওঠে আকাশ সুমু। তারা যেহেতু ব্যানারের লাস্টের দিকে ছিল, তারা আকস্মিক ঘটনায় পেছন ফিরে তাকায়, দেখে রুহানা মাটিতে পড়ে আছে আর সামনে একটা সুদর্শন ছেলে দাঁড়িয়ে আছে। তারা সবাই রুহানার কাছে যায়। রুহানা শালা গন্ডা দেখে হাঁটতে পারিস না? আমার শরীরটা কি তোর বাপের পৈতৃক সম্পত্তি যে দৈত্যের মতো আমাকে ফেলে দিলি? শালা লেজবিহীন হাতি, আমার মতো একটা বাচ্চা মেয়েকে ফেলে দিলে। এসব বলতে বলতে রুহানা উঠে দাঁড়ায়। আকাশ পাগলি খেপেছে, আর কিছু বলার আগে তোরা আটকা গিয়ে। তারা সবাই রুহানাকে কিছু বলতে হবে তার আগে ছেলেটা রুহানার পিছন দিয়ে হাত মুছড়ে দাঁতে দাঁত চেপে বলে, হাউ ডেয়ার ইউ! সাহসে কি করে এরকম অভদ্র ভাষায় গালিগালাজ করার? একটুকু একটা পিচ্চি মেয়ের মুখের ভাষার এই হাল? ওই সময়ের মতো মুখের কথা অনেক কথাই বের হয়েছে, এখন সাপের মতো মুছামুছি করছো কেন? রুহানা শয়তান দানব, হাত ধরেছিস কেন? আমাকে বাচ্চা মেয়ে পেয়ে নির্যাতন করছিস? একবার শুধু আমার জামাইকে আসতে দে, বুঝামু মজা। ছেলেটি কি তুমি ম্যারিড? এটুকু একটা মেয়ে বিয়েও করে ফেলেছে, এই জন্য তো বলি মুখের ভাষার এই হাল। ইয়ানা আরে ভবিষ্যৎ ভাই, ভবিষ্যৎ জামাইয়ের কথা বলছি। ছেলেটি এই তুমি কি পাগল? রুহান সবাই দাঁড়িয়ে সার্কাস দেখছিস কেন? আটকা গিয়ে পাগল রে, খেপছে ভালো করে, আল্লাহ জানে আর কি বলতে শুরু করে। ঠিক তখনই একটা ছেলে এসে বললে, কিরে ইউভি তুই এখানে কেন? আহান বলল ও নাকি আজ বাড়িতে যাবে, তাই তাড়াতাড়ি চলে গেছে। আরে রায়ান ভাইয়া আপনি এখানে? আহান ভাই এসেছে নাকি? কই ওনাকে তো দেখিনি। রায়ান এসেছিল, তবে আবার চলে গেছে, বাড়িতে একটু দরকার ছিল তাই চলে গেছে আর কি। ঠিক তখনই রায়ানের চোখ যায় ইউভির ওপর, তারপর ঠাট্টা সুরে বললে, কিরে ভাই দেশের মাটিতে পা রেখে দেশের মেয়েদের ওপর লেপ্টে আছিস কেন? তৎক্ষণাৎ ইউভি রুহানার হাত ছেড়ে রায়ানের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, পাবনা থেকে পালাতক পিচ্চি পাগলের পাল্লায় পড়েছি, তাই তার একটু দেখতেছিলাম পাগলটা কেমন। রুহানা আপনি আমাকে পাগল বললেন? আকাশ প্লিজ বোন আমার, চুপ করো। আচ্ছা রায়ান ভাইয়া আপনি ওনাকে চিনেন? রোহান ওর নাম শেহজাদ ইউভি, আমার আর আহানের ফ্রেন্ড, আবার ভাইও বলতে পারো। আমরা একসাথে বিদেশে পড়তাম, কিন্তু ও কাল দেশে ব্যাক করেছে। ইউভি তুই কি তাদের চিনিস? রায়ান ওরা ইয়ানার ফ্রেন্ড। ইউভি আরে পিচ্চি মেয়েটা ও? রোহান না ভাইয়া, ও আমাদের ছোট বোন, মানে ইয়ানার বোন। কিন্তু আপনি ইয়ানাকে কিভাবে চিনেন ভাইয়া? ইউভি এবার আমতা আমতা করে বললে, আরে তোমাদের কথা ওদের থেকে শুনেছি, সবার নাম জানি বাট মুখ পরিচিত না। আচ্ছা আপনি? আর কিছু বলতে পারেন, তাদের আগে ইয়ানা উপস্থিত হয়। ইয়ানার অবস্থা দেখে সবাই ভড়কে যায়।
ইয়ানা রুয়ানার হাত ধরে বলে, রুই বাড়ি চল। সবাই ইয়ানার ব্যবহারে চমকে যায়। রুয়ানা, কি হয়েছে আপু, এমন করছিস কেন? আর ভয় পেয়েছিস কি জন্য? অরোরা, হ্যাঁ ইনু, কি হয়েছে? তো কেমন লাগছে কেন? তুই তো প্রিন্সিপাল স্যারের রুমে গিয়েছিস, স্যার কিছু বলেছে? ইয়ানা, আরে না, স্যার কি বলবে, স্যার কিছু বলেনি, আসলে শরীরটা ভালো লাগছে না। তোরা আয়, আমি চলে যাই। এই বলে রুয়ানা হাত ধরে সেখান থেকে প্রস্থান করে। রায়ান, কি হয়েছে বলতে, এভাবে চলে গেল কেন? মনে হয়েছে কোনো কিছু নিয়ে ভয় পেয়েছে। আকাশ, সেটা তো ভাইয়া বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলেই বলতে পারবো। রায়ান, তাহলে তোমরা থাকো, আমরা যাই, আবার দেখা হবে। এই বলে রায়ান তারা চলে যায়। ওরা সুমায়াকে খোঁচা দিয়ে বলে, আহান ভাইয়ের ফ্রেন্ড, তারা কি খায় বলতে? এত সুদর্শন, শুধু ক্রাশ খেতে মন চায়। রোহান, খাবি? ওইটাই তো তোদের স্পেশাল কুখাদ্য, না খেলে পেট ভরবে নাকি? আর তুই জানিস না এটা আমাদের মেয়েদের জন্মগত অধিকার, সো চুপ থাক। তারা বিভিন্ন কথার মধ্যে অনুষ্ঠান রেখে চলে যায়, উদ্দেশ্য ইয়ানাদের বাড়িতে যাওয়া। আর এই দিকে আহান আজ চৌধুরী ভিলায় যায়। আহান যাওয়া মাত্রই আহানের একমাত্র বোন আহিয়া গিয়ে জড়িয়ে ধরে বলে, আহিয়া দাদাভাই কেমন আছো? একবারও আমার কথা মনে পড়েনি, কতদিন পর এসেছো, কথা বলবো না আমি তোমার সাথে? এই বললে আহিয়া অন্যদিকে মুখ ফোলায়। আহান না বুঝতে পারে তার বোন তার উপর ভীষণ ক্ষেপে আছে। আহান এইবার একটা চকলেট বক্স সামনে নিয়ে বলে, ঠিক আছে, কেউ যদি আমার সাথে কথা বলতে না চায় তবে চকলেট বক্স ফেলে দিই, কি আর করার, যার জন্য এসেছিলাম সে তো কথাই বলছে না। এই বলে আহান ওপরে চলে যেতে নিলে আহানের হাত থেকে চকলেটের বক্সটা হুট করে নিয়ে বলল, আরে দাদা ভাই, কি বলছো, ফেলে দিবে মানে? তুমি জানো না খাবার অপচয় করা ভালো না, ফেলতে হবে না, আমি নিয়ে নিচ্ছি। আহান এবার একটু মুচকি হাসি দিয়ে আহিয়ার মাথায় হাত রেখে বলে, ঠিক আছে, ফেলবো না। দাদা ভাইয়ের প্রতি অভিযোগ কমেছে? আহিয়া, তোমার সাথে রাগ করে থাকতে পেরেছি কখনো? তুমি আমার বেস্ট ভাইয়া। তাদের কথার মাঝে শুনতে পায়, ভাই এসেছে, বোনকে পেয়ে আমার কথা ভুলেই গেছে। আহান তাকিয়ে বলে, আরে দাদিমণি, তোমাকে কি ভুলা যায়? বলেই সে জড়িয়ে ধরল। দাদুমণি, থেকে যা না একবারের জন্য, একেবারের জন্য নিজের বাড়ি রেখে আলাদা থাকি, সেটা কি ভালো দেখায় বল? আহান এবার মুখের গম্ভীরতা বজায় রেখে বলে, না দাদুমণি, এটা হবে না, সময় হলে অবশ্যই আসবো, বলে হনহন করে নিজের রুমে চলে যায়। আহিয়া, দাদুমণি, ভাইয়া কি রেগে গেল? দাদুমণি, মনে তো হচ্ছে তাই, কবে জানি আমার নাতিটা আগের মতো স্বাভাবিক হয়ে ওঠে, বলে উনি কান্না করে দেয়। আহিয়া, দাদুমণি প্লিজ কান্না করো না, দেখবে একদিন ভাইয়া ঠিক আমাদের সাথে এসে থাকবে। দাদুমণি, কবে সেই দিন আসবে? বিগত 14 বছর ধরে আমাদের সাথে থাকে না, খায় না, কবে আমরা দাদু ভাই আমাদের মাঝে ফিরে আসবে? আহিয়া এবার দাদুমণির কান্না দেখে স্বাভাবিক হওয়ার জন্য বলে, আহিয়া, আরে দাদুমণি, চিন্তা করো না, আমার একটা ভাবি আসলে ভাইয়া ঠিক হয়ে যাবে, দেখবে আমাদের সাথেই থাকবে। দাদুমণি, কি? এই কথা আর বলিস না, দাদুভাই যদি শুনতে পায় তাহলে যাই বাড়ি আসে মাঝে মাঝে এটাও বন্ধ করে দেবে, তাই সাবধান। তোর মনে নেই একবার বিয়ের কথা বলেছি, বাড়ির সমস্ত জিনিস ভেঙে ফেলেছিল, তাই সব কথা মুখেও আনিস না। আহিয়া আহিয়া মন খারাপ করে বলে, ওকে দাদি। হল্লাপাটি সবাই ইয়ানাদের বাড়িতে যায়, গিয়ে দেখে রুয়ানা সোফায় বসে কান্না করছে। আকাশ, কি হলো রুই, এখানে বসে কান্না করছিস কেন? আর ইয়ানা আন্টি তারা কোথায়? রুয়ানা তাদের দিকে তাকিয়ে বলে, তোমরা এসেছো, আম্মু বাসায় নেই, নানু বাড়ি গেছে, কালকে আসবে, নানু অসুস্থ। আপু ভার্সিটি থেকে এসে নিজের রুমে দরজা বন্ধ করে দেয়। কখন থেকে আমি ডাকাডাকি করছি, কিন্তু দরজা খোলার নামই নেই। আপু কেন এমন করছে ভাইয়া? তোমরা গিয়ে একটু দেখো তো দরজা খুলে কিনা। আরু, ওকে কান্না থামা, দেখছি আমরা। এই বলে তারা সবাই ইয়ানার রুমের সামনে গিয়ে দাঁড়ায়। আরু, ইনু বেবি, দরজা বন্ধ করে কার কথা ভাবছিস এত? আগে জানতাম যারা প্রেমে পড়ে তারা নাকি দরজা বন্ধ করে বসে বসে প্রেম করে, তুই কার প্রেমে পড়েছিস? বলতে ভালো হতো আর কি। আকাশ, হ্যাঁ মানে আরও প্রেম করতো আর কি। আরু, ওই কপালে
কি আছে আমার? আমার অক্সিজেন খুঁজতো আমি নিজে আজও পারলাম না। সুমু, তোদের বালের পেশাল বাদ দিবি? এসেছিস এক কাজে আর তোরা প্রেম নিয়ে পইড়া আসোস। রোহান, তুই কি করে বুঝবি সিঙ্গেল থাকার কষ্ট? সুমু, আমি 10 বাচ্চার মা হয়ে বসে রয়েছি। আয়াত, কি বলিস সুমু? 3-4টা বালতি একবার 10-12 বলে ফেলেছিস। বোন, তুই পারবি, তোর অনেক এনার্জি আছে। তাদের কথোপকথনের মধ্যে হঠাৎ করে ইয়ানা দরজা খুলে দেয়। তোরা এখানে কি করছিস? ওদের তো এখানে বাসায় যাওয়ার কথা। আয়াত, কেন, আমরা কি আসতে পারি না? ইয়ানা, আরে আমি কি সেটা বলতে চাইনি, তোরা অসময়ে সেজন্য জিজ্ঞেস করলাম আর কি। ভেতরে আয়। রুহান, আলহামদুলিল্লাহ ভিতরে আসতে বলেছিস। তাহলে আমি তো ভাবছি আজকে আমরা সবাই দরজা থেকেই না খেয়ে ঘুমিয়ে পড়বো। যাক, বাহিরে আর তাহলে থাকতে হবে না। এখন আসল কথায় আসি। দেখ ইনু, কোনো প্রকার মিথ্যা বললাম, ভার্সিটিতে যা হয়েছে সব বলবি। এত ভয় পেয়ে আছিস কেন? আর ওই সময় ওভাবে চললি বাসলি কেন? ইয়ানা, কই আমার কি হবে? আমি ঠিক আছি। তোরা শুধু শুধু চিন্তা করছিস। আকাশ, তাই? তাহলে আমার দিকে তাকিয়ে কথা বলতে পারছিস না কেন? আর এত অন্যমনস্ক কেন? ইয়ানা এবার নিজেকে ধরে রাখতে না পেরে কান্না করে দেয়। সবাই এবার হতভম্ব হয়ে ইয়ানার দিকে তাকিয়ে থাকে, কারণ ইয়ানা খুব স্ট্রং একটি মেয়ে। কোনো বড় কারণ ছাড়াই ইয়ানা কান্নার কথা করার মতো মেয়ে না। এমনকি সাইমানের সাথে সম্পর্ক বিচ্ছেদ এবং নিজেকে সবসময় স্ট্রং রাখছে, ভেঙে পড়েনি। তাহলে আজ এভাবে কান্না করছে কেন? আকাশ, কি হয়েছে? ইনু, এভাবে কাঁদছিস কেন? যদি আমাদের নিজের বন্ধু মনে হয় প্লিজ বল। দেখ, আমরা কখনো তোকে কথা গোপন করিনি, তা আশা করবো আজ তুইও করবি না। ইয়ানা তাদের ধীরে ধীরে সবকিছু খুলে বলে। সুমু, একটা রায়হানের কি কম ছিল? আর একটা রায়হানের আমদানি হলো। এমনি এইবারের জন্য শান্তি নেই, আবার কোন ভেজাল। আরু, আচ্ছা ইনু, তুই কি ছেলেটাকে চিনিস? ইয়ানা, না, মুখ দেখতে পাই না, অন্ধকার ছিল, আর রাতে যখন আসে তখন আমি ঘুমিয়ে থাকি। আর তাহলে বুঝবো কিভাবে কে ছিল? আর আমরা লোকটাকেই বা কিভাবে ধরতে পারবো? সবাই কি উপায়? তারপর আজ সবাইকে নিজের প্ল্যানের কথা বলি। সবাই তাহলে মিশন স্টার্ট। ইয়ানা, কেন জানি না, অজানা একটা ভয় করছে। যদি ছেলেটা বুঝতে পেরে যায় তোদের কোনো ক্ষতি করে তখন? আয়াত, আরে চাপ নিস না, কিছু হবে না। হবে হয়তো কোনো বখাটে, পিঠে কয়েকটা পড়লে এমনি ঠিক হয়ে যাবে। আকাশ, ঠিক বলেছিস। তাহলে এখন আমরা যাই, রাতে আসবো। বলে সবাই চলে গেল। কোনো একটা বন্ধ করে চেয়ারের সাথে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে 3টি ছেলে। বন্ধ করে বললে ভুল হবে। এটা নরকের মতো, যার চারপাশে মাংসের পচা গন্ধ, চারদিকে দেয়ালে রক্তের ছাপ, মেঝের সাথে সাথে যেখানে বিভিন্ন পোকার বসবাস। দেখলে যে কারোর গা গুলিয়ে আসবে। ছেলেগুলো বারবার বাঁচার জন্য অনুরোধ করছে। এক একটার অবস্থা খুবই খারাপ। কারো চোখ তুলে নেওয়া হয়েছে, কারো হাত পা কেটে দেওয়া হয়েছে। ছেলেগুলো গগন বিরাধী চিৎকারে ও সামনে থাকা লোকটির কোনো হেলদোল নেই। সে নিজের শাস্তি দিতে ব্যস্ত। প্রথম ছেলে, প্লিজ স্যার, আমাদের ছেড়ে দিন, আমরা আর কখনো ওকে বিরক্ত করব না। দ্বিতীয় ছেলে, স্যার, আমরা জানতাম না উনি আপনার কিছু হয়। তৃতীয় ছেলে, হ্যাঁ স্যার, আমরা জানলে কখনো ওনার ত্রিসীমানায় আসতাম না, ছেড়ে দিন আমাদের। সামনে থাকা ব্যক্তির চোখ দুটো লাল, কিন্তু শান্ত গলায় বলে, জানিস তো অগ্নি চৌধুরীর কাছে ক্ষমা বলে কোনো শব্দ নেই। তোরা আমার কলেজায় হাত বাড়িয়েছিস, সেই হাত থাকবে ভেবেছিস বলে এক কোপে প্রথম ছেলেটির হাত দুটি শরীর থেকে আলাদা করে দেয়। পরপর সবগুলো একই অবস্থা করে। ছেলেগুলো চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আহান, আরিফ লাশগুলো কুকুরকে দিয়ে খাওয়া। আর রায়হান, আম্মার সাথে চল। রায়হান, তারা সবাই এসবে অভ্যস্ত হয়ে পড়েছে, কিন্তু আজ অনেক দিন পরে এমন নিষ্ঠুর নির্মম মৃত্যু দেখছে। কোনো বড় কারণ ছাড়া তো হতে পারে না। রায়ান যেন ওদের এই মৃত্যুর একটা ঘোরের মধ্যে চলে যায়। আহান কিছু দূরে গিয়ে দেখে রায়ান এক জায়গায় দাঁড়িয়ে আছে,
কিরে, এখানে থাকার প্ল্যান আছে? তাহলে বলে এখানেই রেখে যাই। আহানের এই ঠান্ডা হুমকিতে রায়ানের জান যায় যায় অবস্থা। এই জায়গাতে নাকে কাপড় দিয়ে থাকা যায় না, বমি চলে আসে, আর এখানে থাকা অসম্ভব। রায়ান একটু হাসির অভিনয় করে বলে, আরে কি বলছিস? না, আমি এখানে থাকতে পারবো। এর জন্য জঘন্য টর্চার ছেলে কি মানুষ থাকা যায় নাকি? দেখলেই বমি আসে। আহান, ঠিক আছে, তুই এখানে থেকে যা। এমনি অনেক দিন ধরে ভাবছিলাম তোকে এখানে রেখে যাব। তাহলে আজ রেখে যাই, কি বলিস? রান এবার কান্না করে দেওয়ার মতো অবস্থা। প্লিজ ভাই, আমার এভাবে রেখে যাস না। আমার বউয়ের সাথে মাত্র দেখা হয়েছে, বউটা আমার অকালে বিধবা হয়ে যাবে, আর তোর মেয়েও তো জামাই হারা হবে। আহান, কি কখন থেকে মেয়েদের মতো কান্না শুরু করে দিয়েছিস? তোর এমন মেয়েলি স্বভাব থেকে কার থেকে হয়েছে? আর আমার মেয়ের জামাই হারা হবে মানে? রান এবারে একটু ভাব নিয়ে বলে, আরে এটা বুঝলি না? তোর মেয়ে তো আমার ছেলের একমাত্র বউ। এখন আমি যদি মারা যাই তাহলে আমার ছেলে আসবে কোথা থেকে? তাহলে তোর মেয়ের জামাই হারা হবে না? আহান, হোয়াট এ লজিক! গোয়েন্দা অফিসার রায়ানের মাথায় এত লজিক আগে জানতাম না। আমার কখনো মেয়ে হবে না বলে আহান চেহারা গম্ভীর করে বলে, এখন যদি গাড়িতে না উঠিস আর আর তোকে এখানে রেখে চলে যাব। আহানের কথা বলতে দেরি, আহানের গাড়িতে উঠতে দেরি হয়নি। আহান আড়ালে একটা মুচকি হাসি দেয়। কে বলবে এটা দেশের নামকরা গোয়েন্দা অফিসারের আর্সেনাল রায়ান, যার নাম শুনলে ক্রিমিনালদের ঘুম হারাম হয়ে যায়। কিন্তু আহানের সামনে কিভাবে বাচ্চামো করছে, একে মনে হয় বন্ধুত্ব বলে। আর এদিকে ইয়ানার কাণ্ড দেখে আহান হাসছে। হল্লাপাটির সবাই ঝোপের আড়ালে অপেক্ষা করছে অগত্যা ব্যক্তির জন্য, আর ইয়ানা ঘুমের অভিনয় করে শুয়ে আছে। আহান, আমাকে ধরার জন্য তুমি আর তোমার বান্দর বাহিনী এত কষ্ট করছো। সো স্যাড। আজ তো আমি যেতেই পারবো না, কারণ আজ আমি খুব ক্লান্ত। আজকে তোমাকে না দেখেই ঘুমাতে হবে। তুমি ঘুমিয়ে পড়ো, আর সময় হলে আমার পরিচয় এমনিতেই জানতে পারবে। গুড নাইট বেবি। ইয়ানা SMS দেখে প্রায় কান্না করে দেওয়ার মতো অবস্থা। এই হাতির খাম্বা জানলো কিভাবে আমাদের প্ল্যানের কথা? ইয়ানা জানালা দিয়ে সবাইকে ডেকে নিয়ে আসে রুমের ভেতর। রুহান, কি মশা রে বাবার, বাহিরে কামড়ে অবস্থা খারাপ করে দিল। আর এদিকে তুই এমনে ডাইনির মতো ডেকে আনলি কেন? ইয়ানা, রুহান্নার বাচ্চা, আমি ডাইনি? তুই ডাইনি, তোর বউ ডাইনি। রুহান, মেইলি ফেমেলি ঠিক রাখিস বোন। আমি আবার ডাইনি হব কিভাবে? আর বন্ধ করবি তোদের এই বালের প্যাসাল। এই সেরি কে রে ডেকে নিয়ে এসেছি সেটা বল। ইয়ানা এবার সামনের SMS গুলো দেখায়। সবার চোখ বেরিয়ে আসার উপক্রম। আরও বেড়া জানলো কেমনে আমাদের প্ল্যান? না, আচ্ছা রুমে কোনো ক্যামেরা নাই তো? সবাই কি আকাশ হতে পারে, না হলে আমাদের কথা উনি জানবে কীভাবে? কারণ আমাদের ছাড়া তো এই কথা কেউ জানে না। ইয়ানা, এবার কি হবে? আমার কতটা খারাপ হলে কেউ আমার একটা মেয়ের রুমে ক্যামেরা ফিট করে? ইয়ানা মাথা ফেটে যাচ্ছে, সাথে একরাশ ঘৃণা। সুমু, আচ্ছা তোরা সবাই তো অগ্নি চৌধুরীকে চিনিস। উনি তো অনেক বড় মাফিয়া, যার নাম শুনলে পুরো শহর আতঙ্কে কাঁপে। উনি অনেককে সাহায্য করেছে। আমরা যদি ওনার কাছে সাহায্যে যাই তাহলে কেমন হবে? আকাশ, এতদিন জানতাম তুই অনেক বুদ্ধিমতী, কিন্তু আজ দেখলাম তোর মাথা পুরো ফাঁকা, বুদ্ধির বও নেই। গাধা, অগ্নি চৌধুরী অনেক বড় মাপের মাফিয়া। উনি আমাদের কথা কেন শুনতে যাবে? সুমু, তা অবশ্য ঠিক, কিন্তু আরও একটা উপায় আছে। আমরা যদি আহান ভাইকে বলি কেমন হয়? উনি তো আমাদের অগ্নি চৌধুরীর সাথে দেখা করতে সাহায্য করবে। রুহান, তা করা যায়। তাহলে কাল আমরা আহান ভাইয়ের সাথে দেখা করে সব খুলে বলবো। সবাই ঠিক আছে, তাহলে আমরা যাই। সবাই চলে গেল। এদিকে আহান অফিসের কিছু কাজ করে বাড়িতে যাই, গিয়ে দেখে দাদুমণি বসে আছে। আহান, আরে দাদুমণি, তুমি এখনো ঘুমাওনি? দাদুমণি, কি করে ঘুমাবো, তুই এখনো বাসায় আসিস নি? আর এরকম লাগছে কেন তোকে? আহান, দাদুমণি, আমি
কোনো ছোটো বাচ্চা না, আমাকে নিয়ে এত টেনশন করতে হবে না, এখন থেকে ঘুমিয়ে পড়বা, না হলে আমি আর বাড়ি আসবো না। এই বলে আহান সিঁড়ি দিয়ে উঠতে থমকে যাওয়ার কারোর ডাক শুনে সাজিদ চৌধুরী আহান আহান একবার পিছনে তাকিয়ে বলে, কিছু বলবেন? সাজিদ চৌধুরী, কেমন আছো তুমি? আহান, খারাপ থাকার তো কোনো কারণ নেই মিস্টার চৌধুরী, আমি এখন আর ছোট বাচ্চা নেই যে কারো দেখাশোনার উপর নির্ভর করে থাকবো। সাজিদ চৌধুরী খুব ভালো করে বুঝতে পেরেছেন এই কথা আহান তাকে খোঁচা মেরে বলেছে। সাজিদ চৌধুরী আর কোনো কথা না বাড়িয়ে নিজের রুমে চলে যায়। দাদুমণি, আহান খাবে না? আহান, না দাদুমণি, খেয়ে এসেছি, এই বলে আহান নিজের রুমে চলে যায়। ধন্যবাদ সকলকে।